ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজ ইংলিশ। স্মার্ট ইজ ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আবারও আজকে তোমাদের সামনে টেন্সের আরও একটা ভাগ, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। সেই ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদেরকে আজকে ডেসক্রিপশনভাবে আলোচনা করে দেবো। অর্থাৎ যে টেন্সের যে ইন টোটাল যে 12টা ভাগ হয়, সে প্রত্যেকটা পার্ট আমি একটা একটা করে এক একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি অলরেডি, যাতে তোমাদের অল্প বা শর্টস ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে সুবিধা হয়। আর আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে এই ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দাও, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। আর স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের কোনো আর সমস্যা থাকবে না ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন পর্বে চলে যাই। তো ফিউচার কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, যে ফিউচার টেন্স বলতে কি বুঝি? ফিউচার টেন্স মানে হচ্ছে যখন কোনো ঘটনা বা কোনো কাজ ভবিষ্যতে হবে, করবে, এরকম কিছু বোঝাবে। মানে এখনো পর্যন্ত হয়নি আর আগেও মানে হয়নি আর এখনো পর্যন্ত হচ্ছে না, কোনো একটা কাজ বা কিছু জিনিস যেটা পরবর্তী সময় হবে বা করবে, এরকম কোনো কিছু যদি বোঝানো হয় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। আর আরও একটা ক্লু আছে, যারা খুব কাঁচা বা যারা খুব সাধারণ যারা মানে ইংলিশের ক্ষেত্রে যারা বিগিনার্স আছো, গ্রামার সম্পর্কে যাদের খুব একটা নলেজ নেই, তাদের জন্য আরও একটু সহজভাবে যদি বলি আমি, তাহলে দেখবে যে একটি বাক্যের মধ্যে দেখো, এখানে দেখো সাবজেক্ট, তাই না? তারপরে ভার্ব হচ্ছে কি পড়িতে থাকিবে মানে পড়া, আর এখানে হচ্ছে গল্পের বইটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? তাহলে ভার্ব বলতে আমরা কি বুঝি? ক্রিয়াকে বুঝি। তাহলে তোমরা লক্ষ্য করবে যখনই তোমরা দেখবে এখানে একটা ছোট্ট ক্লু আছে, দেখো লক্ষ্য করো যে ফিউচারের জন্য আমি লিখে রেখেছি ব, অর্থাৎ বয় একার ওকার রস্যকার দীর্ঘকার যাই থাকুক না কেন, শুধু যদি ব দেখতে পাও তাহলে তোমরা বুঝবে সেটা হচ্ছে ফিউচার টেন্সে আছে। এবার ফিউচারে তো 4টা ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসটা কি করে বুঝবে? তো দেখবে এই ভার্বের সঙ্গে ইতে শব্দটা যুক্ত থাকবে, ঠিক আছে? যদি বও দেখতে পাও আবার ইতেও যদি যুক্ত দেখতে পাও তাহলে সেটা নিঃসন্দেহে ভেবে নিতে পারো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? আর আমরা অর্থ করে বুঝলে শুধু একটা জিনিসই বুঝবো, যে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে কোনো কাজ কেউ করতে থাকবে বা তুমি করতে থাকবে বা আমি করতে থাকবো, মানে পরবর্তী সময়ে কোনো কাজ চলবে, এরকম যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই, চলো। দেখো, সে গল্পের বই পড়িতে থাকিবে। তাহলে দেখো গল্পের বইটা আগেও পড়েনি, এখনো পড়ছে না, পরবর্তী সময়ে কোনো একটা সময়ে কাজটা রানিং করবে, পড়তে থাকিবে মানে পড়ার কাজটা চলতে থাকবে। তাহলে এটা পরবর্তী সময়ের কথা, একটা চলন্ত কাজের কথা আমি প্রকাশ করছি, তাহলে সেটা নিঃসন্দেহে বুঝতে পারি ফিউচার কন্টিনিউয়াস। আবার সাধারণভাবেও যদি দেখি আমরা, তাহলে এখানে দেখবো ব আছে, ব থাকলে তো ফিউচার। এখানে দেখো একার আছে কিন্তু ব তো আছে, এই ব থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আবার বলেছি কন্টিনিউয়াসকে চেনার জন্য কি লাগবে? ইতে। এখানে লক্ষ্য করো, দেখো পড়িতে। এবার তোমরা বলবে যে হ্রস্বইটা কোথায়? হ্রস্বইটা তো নেই, কিন্তু এটা উজ্জ আছে, উচ্চারণ করে দেখো পড়িতে ইতে, ইতে শব্দটা আসছে, মানে ইতের সাউন্ডটা আসছে। তো সাউন্ড আসতে গেলেই হবে, তাহলে এখানে আমরা বও পেলাম ইতেও পেলাম, তার মানে এখান থেকেও বুঝতে পারলাম এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা এই প্রশ্নটাকে, একটা প্রশ্নকে 3টে উত্তর করব, মানে ডাইরেক্ট একটা অ্যান্সার করব, ওটাকে নেগেটিভ করব, আবার সেটাকে প্রশ্নমূলক বাক্য করব। কি করে করা যায় দেখো, একটা নিয়ম দিয়েই আমরা সবগুলোই করতে পারি। তো চলো, এটা ফিউচার কন্টিনিউয়াস হয়েছে। এবার ফিউচার কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার বা রুলস সেটা এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে কি বলেছে, প্রথমে বলেছে সাবজেক্ট বসাও। তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? সে ইংরেজি কি হি বা সি, ছেলে হতে গেলে হি, মেয়ে হলে সি। তাহলে আমরা হি বা সি যে কোনো একটা করতে পারি। চলো আমরা সি ধরে নিলাম, তাহলে সি করলাম। তারপরে কি বলেছে? তারপরে বলেছে শ্যাল বি বা উইল বি। একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা আই আর উই এগুলোর পাশে শ্যাল বসাবে, বাকি ক্ষেত্রে কি করবে? সব উইল ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এখানে সি আছে, সিটা আইও নয় উইও নয়, তাহলে এখানে শ্যাল বসবে না নিঃসন্দেহে, তাহলে কি বসবে বলো তো? উইল ব্যবহার হবে।
তাহলে এখানে সি এর পাশে কি হলো উইল, মানে নিয়মে তো আছে উইল বি, তাই না? তাই এখানে আমরা উইলের সাথে বি লাগিয়ে দেবো, তাহলে উইল বি হয়ে গেল। তারপরে কি বলেছে, ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ করো। তাহলে ভার্ব কি বলতো, এখানে ভার্ব হচ্ছে পড়িতে থাকিবে। তাহলে পড়িতে থাকিবের মূল শব্দটা কি, পড়া, এটা হচ্ছে মূল শব্দ, ঠিক আছে? এই পড়ার ইংরেজি হচ্ছে রিড। এই রিড শব্দটার সাথে কি বলেছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে ভার্ব হয়ে গেল রিড। এবার রিডের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে গেল, রিডিং হয়ে গেল। ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, অবজেক্ট বলেছে। তাহলে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে গল্পের বই। গল্পের বইকে আমরা ইংলিশে কি বলবো, স্টোরি বুক। তাহলে এখানে আমরা স্টোরি বুক করে দেবো, ঠিক আছে? STORY, স্টোরি বুক। অ্যান্সারটা কি হলো, সি উইল বি রিডিং স্টোরি বুক, সে গল্পের বই পড়িতে থাকিবে, ঠিক আছে? এবার দেখো এই বাক্যটাকে আমরা কি করে নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য শুধু জাস্ট একটাই সূত্র অ্যাপ্লাই করবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে নট শব্দটা ব্যবহার করে দেবে। জাস্ট অক্সিলারি ভার্বের পাশে নট শব্দটা ব্যবহার করে দিয়ে সেম বাক্যটাকে রেখে দেবে, দেখবে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো, অক্সিলারি ভার্ব হচ্ছে WILL, উইল, ঠিক আছে? তাহলে উইলের পাশে নট বসাবে, তারপরে বিটা করবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে, সি উইল নট বি রিডিং স্টোরি বুক। মানে বাক্যটা যা আছে আমরা সেম টু সেম রাখলাম, শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বের পাশে এখানে দেখো নট শব্দটা ব্যবহার করেছি, তাই না? আর বাকি যা স্ট্রাকচার আছে, যা গঠন আছে, সেম টু সেম রেখে দেবে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এবার একটা প্রশ্ন আসতে পারে যে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব, সেটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা শিখবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ শেখো, তাহলে দেখবে যে গ্রামার সম্পর্কে অসুবিধা হবে না। আর যদি স্টেপ যদি ক্রস করে যাও, তারপরে গিয়ে যদি শিখতে যাও, তাহলে গিয়ে দেখবে যে কিছু না কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে গ্রামার শিখতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই তোমরা খুব সহকারে স্টেপ বাই স্টেপ শিখবে, তারপরে আস্তে আস্তে দেখবে যে সব গ্রামারগুলো খুব ইজি হয়ে গেছে। তাহলে আমরা নেগেটিভ করার জন্য শুধু একটা নিয়ম মনে রাখবো, সেটা কি, যে অক্সিলারি ভার্বের পাশে শুধু নট ব্যবহার করব। ক্লিয়ার? এবার দেখো এই বাক্যটাকেই যদি আমরা প্রশ্নমূলক করি, তাহলে প্রশ্নমূলক বাক্য করার জন্য কি করতে হবে, দেখো এখানে আমি একটা কথা লিখেছি, দেখো বোঝার চেষ্টা করো জায়গাটাকে একটু। সামান্য মানে কি আছে বলতো, ট্রিক্স আছে যে কোশ্চেন, একটা বাক্যকে আমি প্রশ্নমূলক কিভাবে করি, দুটো পদ্ধতিতে করা যায়। অক্সিলারি ভার্বকে সামনে ব্যবহার করে করা যায়, আবার WH এর সাহায্য নিয়ে করা যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কখন অক্সিলারি ভার্বকে সামনে করে আমরা কোশ্চেন করব বাক্য বা কোনো বাক্যকে, অথবা কখন WH ওয়ার্ড নিব, কখন WH ওয়ার্ড নিয়ে মানে প্রশ্নমূলক বাক্য করব। তার জন্য একটা মাত্র কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন কোনো প্রশ্ন মানে হ্যাঁ বা না অর্থে উত্তর হবে, অর্থাৎ তোমাকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হলো, সেই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না অর্থে দিবে, তখন শুধুমাত্র তুমি কি করবে, অক্সিলারি ভার্বটাকে সামনে রেখে অ্যান্সারটা করে দিবে, মানে কোশ্চেন করে নিবে সেটাকে, বাক্যটাকে। আর যদি কোনো প্রশ্ন এমন ভাবে জিজ্ঞেস করা হলো তোমাকে, যে যার উত্তরটা হ্যাঁ বা না অর্থে ব্যবহার করা যাবে না, তোমাকে কিছু না কিছু একটা কথা বলতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে রেখে সে বাক্যটাকে প্রশ্নমূলক করতে পারি না। সেটার জন্য আমাকে কি করতে হবে, WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি পিকনিক খাবে, তাহলে তুমি কি বলবে, হ্যাঁ বা না অর্থ উত্তর দিতে পারবে। এবার যদি জিজ্ঞেস করা হয় তুমি কবে পিকনিক খাবে, তাহলে তুমি কিন্তু হ্যাঁ বা না অর্থে উত্তর দিতে পারবে না, তোমাকে তখন কিছু একটা বলতে হবে, রবিবার বা সোমবার বা মঙ্গলবার, কোনো একটা কথা বলতে হবে অ্যান্সার দেওয়ার জন্য। তো যখন তুমি কোনো একটা অ্যান্সার দেওয়ার জন্য কথা বলছো, তখন আমরা WH ওয়ার্ড ব্যবহার করে করব প্রশ্নমূলক বাক্য। আর যখন দেখছো যে হ্যাঁ বা না করে যখন কোনো উত্তর করা যাচ্ছে প্রশ্নের, তখন সেটা আমরা অক্সিলারি ভার্বকে সামনে রেখে করব। তাহলে এই প্রশ্নটা দেখো খুব ইজি আছে, সে গল্পের বই পড়িতে থাকিবে, সে গল্পের বই পড়িতে থাকিবে না, সে কি গল্পের বই পড়বে, হ্যাঁ বা না অর্থে উত্তর দেওয়া যাবে। তাহলে আমরা এটা অক্সিলারি ভার্বকে সামনে রেখে উত্তর করতে পারি। শুধুমাত্র লক্ষ্য রাখবে, এই যে ফার্স্ট বাক্যটা আছে, ফার্স্ট বাক্যটা, এই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে প্রথমে বসিয়ে দাও, শুরুতে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা কি করব, উইলটাকে প্রথমে বসিয়ে দেব, তারপর সাবজেক্টটা পরে চলে যাবে। এবার যদি সাবজেক্টটা পরে যায়, তাহলে কি হবে, সি হয়ে গেল। তারপরে কি আছে, বি আছে, বি করে দাও, তারপরে বাকিগুলো লিখে নিবে, ঠিক আছে? বাকিগুলো যা আছে কোনো চেঞ্জিং করতে হবে না, সব রেখে দেবে, স্টোরি বুক, ঠিক আছে? তারপর শেষের দিকে একটা জিজ্ঞাসা চিহ্ন। তার মানে আমি শুধু মানে অক্সিলারি ভার্ব উইলটাকে সামনে রাখলাম, উইলটাকে সামনে রেখে এই সাবজেক্টটাকে পরে ঢুকিয়ে যা অংশ আছে পুরোটা সেম টু সেম রেখে দিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। এবার যদি কারো কোশ্চেন থাকে
যে এই নেগেটিভটাকে আমরা কি করে প্রশ্নমূলক করব। সেম জিনিস, সেম প্রসেস, শুধুমাত্র অক্সিলারিটাকে সামনে করে দাও, সাবজেক্টটাকে পরে নিয়ে যাও, বাকি যা আছে সেম টু সেম রেখে দেবে, ঠিক আছে? তাহলে এটা কি প্রশ্নমূলক বাক্য হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখি। তাহারা আগামীকাল কলকাতা যাইতে থাকিবে। তাহলে তাহারা আগামীকাল কলকাতা যাইতে থাকবে, এটা অর্থের দিক দিয়েও আমরা বুঝতে পারছি ফিউচার কন্টিনিউয়াস। আবার সাধারণ নিয়ম ধরে যেভাবে বুঝালাম সেইভাবে দেখেও বুঝতে পারবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস। এটা অ্যান্সার কি করে করবো দেখো। প্রথমে কি বলেছে, সাবজেক্ট বলেছে, তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট হয়েছে তাহারা, তাহলে আমরা কি বলবো, দে মানে তাহারা বা তারা, ঠিক আছে? তারপরে বলেছে শ্যাল বি বা উইল বি, আমরা জানি আয়ের পাশে শ্যাল আর উইয়ের পাশে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে, তাহলে আমরা দে এর পাশে কি করব, এখানে উইল করে দেবো, তার মানে উইল বি, ঠিক আছে? তারপরে কি বলেছে, ভার্বের সঙ্গে আইনজি যোগ বসাও, তাহলে ভার্ব হচ্ছে কি, যাইতে থাকিবে, মানে যাইতে থাকিবে এর মূল শব্দ কি, যাওয়া, তাহলে যাওয়ার ইংরেজি কি, গো, তাহলে গো এর সাথে কি যোগ করব, আইনজি যোগ করে দিয়ে কি করে দিলাম, গোয়িং করে দিলাম, ক্লিয়ার? তারপরে কি করতে হবে, বলেছে যে অবজেক্ট করো, তাহলে অবজেক্ট কি, কলকাতা, তাহলে কলকাতার ইংরেজি কি, কলকাতার ইংরেজি কলকাতা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো জায়গা যাওয়া বোঝাবে, কোনো জায়গায়, যে কোনো জায়গায় যাওয়া বোঝাবে, সেই অবজেক্টের আগে টু বসাবে, তাহলে এখানে আমরা কি করব, টু কলকাতা, ঠিক আছে? তারপরে দেখো নিয়ম অনুযায়ী কিন্তু আনসার শেষ হয়ে গেছে, কিন্তু তুমি বাক্যটাকে লক্ষ্য করো, আরো একটা শব্দ বাকি আছে কি, আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা ইংলিশে কি বলবো, নেক্সট ডে, তাহলে জাস্ট শেষের দিকে ওটাকে নেক্সট ডেটাকে বসিয়ে দিবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হলো, দে উইল বি গোয়িং টু কলকাতা নেক্সট ডে, তার আগামীকালকে কলকাতা যাইতে থাকবে, মানে যাবে। আচ্ছা এটাকে নেগেটিভ করো, সেম প্রসেসে, জাস্ট উইল অক্সিলারি ভার্বের পাশে নট, তাই না? যেটা তোমরা ইনস্ট্রাকশন শিখলে, যা আছে করে দাও, দে উইল নট বি গোয়িং টু কলকাতা নেক্সট ডে। দেখো আমি বাক্যটা কোনো পরিবর্তন করিনি, তাই না? যা আছে সেম টু সেম করে দিয়েছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাশে নট শব্দটা ব্যবহার করেছি। আবার এই প্রথম বাক্যটাকে যদি প্রশ্নমূলক করি আমরা, তাহলে কি করব, ওই অক্সিলারি ভার্বটাকে আগে লাগাবো, কেন, কারণ এটা হ্যাঁ বা না অর্থে উত্তর হবে, তাই না? সেই জন্য তুমি প্রশ্নটা করে দেখো, তাহারা কি আগামীকাল কলকাতা যাইতে থাকবে, তার মানে কি বলবে, হ্যাঁ বা না অর্থে উত্তর হবে। তাই আমরা অক্সিলারি ভার্বটাকে কিচ্ছু না ভেবে জাস্ট খালি অক্সিলারি ভার্বটাকে প্রথমে লাগিয়ে দিবে। দেখো এখানে লক্ষ্য করো একটু বাক্যটাকে, শুধু এই অক্সিলারি ভার্বটাকে আমরা কি করব, ফার্স্ট এখানে প্রথমে বসিয়ে দেবো, তারপরে এই সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, তারপরে বাক্যর আর কোনো চেঞ্জিং করব না, যা আছে সেম টু সেম বসাবে। তাহলে দে হলো, এবার এই সরি উইল হয়েছে, এবার দেটাকে নিয়ে আসবো এখানে। তাহলে দেখো দে, তারপরে বি আছে, এই বিটাকে বসিয়ে দাও, গোয়িং টু কলকাতা, তারপরে কি নেক্সট ডে বসলাম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সবই একই থাকলো, শুধুমাত্র আমরা কি করলাম, এই এখানে উইলটাকে সামনে নিয়ে এলাম, মানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এলাম। হ্যাঁ, এবার একটা দেখো একটু অন্যরকম কোশ্চেন দিয়েছি, সেটা হলো যে এটাকে আমি ডাইরেক্ট প্রশ্নমূলক করতে দিয়েছি অ্যান্সার, ঠিক আছে? যে রবিন কখন গল্প লিখতে থাকিবে। তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করা হবে যে রবিন কখন গল্প লিখতে থাকবে, তখন কিন্তু তুমি হ্যাঁ বা না অর্থে উত্তর দিতে পারবে না। এই ডাব্লিউএইচটাকে দেখানোর জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি, ক্লিয়ার? তো দেখো এখানে কি কি জিজ্ঞেস করছে, রবিন কখন গল্প লিখতে থাকিবে, মানে কখন, কোন সময়। তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবে না, এখানে তোমাকে ইন ডিটেলসে বলতে হবে যে আগামীকালকে বা এখন বা দুপুরে বা এত তারিখে সকালবেলা, যে কোনো একটা আনসার দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করব, প্রথমে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। এবং ডাব্লিউএইচ ওয়ার্ড কি যদি এখনো পর্যন্ত যারা না জানো, তাহলে দেখবে যে আমি ডাব্লিউএইচ সম্পর্কে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করেছি। আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো ফলো করে দেখবো, প্রত্যেকটা ভিডিও খুব রিলেটেড ভাবে দেওয়া আছে, সাজানো আছে, একটা একটা করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসবে, তাহলে ও কখন, তাহলে কখন ইংরেজি কি, হোয়েন, হোয়েন মানে কখন, তাহলে আমরা হোয়েনটাকে প্রথমে লাগাবো, ঠিক আছে? WHEN, হোয়েন, ক্লিয়ার? তারপরে কি বলেছে, এই সিস্টেমটা ইনস্ট্রাকচার মানে স্ট্রাকচারটা একই থাকবে, কিন্তু এখানে আমরা হোয়েন প্রথমে রাখবো। হ্যাঁ, তারপরে যেহেতু বাক্যটাকে প্রশ্নমূলক করছি, মানে কি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো হোয়েনের পরে, তাহলে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো, শ্যাল বা উইল। এবার তোমরা মনে মনে ভাববে হোয়েনের পাশে কি বসাবো, শ্যাল বসাবো না উইল বসাবো, কি করে বুঝবো? তো তুমি দেখবে সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে রবিন, তো রবিনের পাশে কি বসে, উইল বসে, তাই এখানে লিখবে উইল লিখবে। তাহলে হোয়েন উইল
তারপরে কি হয় নিয়মে, সাবজেক্ট হয়, সাবজেক্ট বসিয়ে দাও, ROBIN রবিন, ঠিক আছে। তারপরে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তাই না? তাহলে ওয়েন উইল রবিন, বিটা লাগাতে হবে এখানে, ঠিক আছে, নিয়মের বি। তারপরে হচ্ছে লিখতে থাকবে, তাহলে লিখার ইংরেজি কি, রাইট, তাহলে এখানে কি লিখবো, আইএনজি লাগালে রাইটিং, WRITING রাইটিং, ঠিক আছে। তারপরে কি বলেছে, গল্প, তাহলে গল্প ইংরেজি স্টোরি, STORY স্টোরি। এবার শেষে জিজ্ঞাসা চিহ্ন দিবে, তাহলে কি হলো, দাঁড়ালো যে হোয়েন উইল রবিন বি রাইটিং স্টোরি, রবিন কখন গল্প লিখতে থাকবে, ঠিক আছে। এবার একটা ব্যাপার আছে এখানে, যদি এই বাক্যটাকে তোমরা নেগেটিভ করো, মানে এইরকম বাক্যকে যদি নেগেটিভ করো, তাহলে কি করবে, এই রবিনের পাশে নট লাগাবে। যেমন দেখো, হোয়েন উইল রবিন নট বি, ঠিক আছে, রাইটিং স্টোরি, বাস বাকিগুলো সব রেখে দেবে, ইনস্ট্রাকশন সেম, ঠিক আছে। তো এইরকম এই রিলেটেড আরো ভিডিও পেতে, বা বাকি ভিডিওগুলো মানে টেন্সের সম্পর্কে আরো যে বাকি ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাছাড়াও টেন্স আমরা কমপ্লিট করার পরে একটা ম্যারাথন ক্লাস দেবো টেন্সের ওপরে, যাতে প্রত্যেকটা টেন্স আমরা কি করে বুঝে বুঝে আনসার করতে পারি, এবং বড় বড় বাক্যগুলোকে খুব সহজে আমরা কিভাবে আনসার করতে পারি, প্রত্যেকটা ভিডিও আমি খুব গুরুত্বপূর্ণ এবং রিলেটেড সামনের ভিডিওগুলোতে আনতে চলেছি। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ।